কাল নজিরবিহীনভাবে বাংলাদেশে থাকা ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা এবং ভারতবর্ষের সেনাপ্রধান একটি মিটিং করলেন। দেখুন, হাই কমিশনারের সাথে সেনাপ্রধানের এরকম মিটিং হবে, এটা কিন্তু স্বাভাবিক ঘটনা। কিন্তু হঠাৎ করে এই ধরনের মিটিং নিয়ে এত কেন আলোচনা হচ্ছে? প্রথম কারণটাই হলো এই ধরনের মিটিং এর ছবি প্রকাশ্যে চলে আসা। এর আগে যত রকম ভাবে এই ধরনের ইন্টারনাল মিটিং হয়েছে, কোনো ক্ষেত্রে ছবি কিন্তু ভারতবর্ষ প্রকাশ করেনি। আর এমন একটা সময় মিটিং হয়েছে যেই সময়টা অত্যন্ত সেন্সিটিভ। সেই সময়ে চীন একের পর এক প্রজেক্ট বাংলাদেশে করতে চলেছে। এমনকি চীন একদম ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শিলিগুড়ি করিডরে। মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে যেরকম একের পর এক ডিল করেছেন, তা নিঃসন্দেহে ভারতের ঘুম ওড়াতে বাধ্য। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতকে পাল্টা দেওয়ার ছক কষছে কালকে এই ধরনের মিটিং এর পর কিন্তু স্পষ্ট। মোহাম্মদ ইউনূস চীন সফর নিয়ে একাধিক আলোচনা বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, আমি নতুন করে আর আলোচনা করতে চাইছি না। কিন্তু মনে রাখবেন, মোহাম্মদ ইউনূস কিন্তু প্রথমে ভারতবর্ষে আসতে চেয়েছিলেন, কিন্তু ভারত মানে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় এই মোহাম্মদ ইউনূসের মতো মৌলবাদী সরকারকে কোনো ক্ষেত্রে প্রশ্রয় দেবে না ভারতবর্ষ। এক্ষেত্রে ভারতের বিদেশ মন্ত্রীর ভূমিকা কিন্তু অগ্রগণ্য, কারণ উনি প্রথম বলেছিলেন সন্ত্রাসবাদ কখনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। অর্থাৎ পাকিস্তানকে যে অ্যাঙ্গেলে ভারতবর্ষ দেখছিল, এখন সেইভাবে একই রকম ভাবে কিন্তু বাংলাদেশকেও ভারতবর্ষ ট্রিট করতে শুরু করে। ভারতের সেনাপ্রধানের সেই কথাটা আমি বারবার আপনাদের মনে করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন ভারতবর্ষ এই মুহূর্তে দুদিক থেকে যুদ্ধের সম্মুখীনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান। আমেরিকার বিপক্ষে যখন ট্রেড ওয়ার চলছে, তখন চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু একটু একটু করে নরম হচ্ছে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে চীনের যে পুরনো স্বভাব, তা থেকে কি চীন বেরিয়ে আসতে পারছে? এ প্রশ্ন কিন্তু উঠছে যখন বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে চীন এক ভয়ঙ্কর ডিল করতে শুরু করে দিলেন। তিস্তার উপর হাইড্রো পাওয়ার, এই যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট আছে, এই হাইড্রো পাওয়ার প্রজেক্ট নিয়ে একাধিকভাবে বিভিন্ন দেশই আগ্রহ প্রকাশ করেছিল। ভারতবর্ষের সঙ্গে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল, তখন শেখ হাসিনাকে ভারতবর্ষ একটি প্রস্তাব দিয়েছিল। এমনকি ভারতবর্ষ বলেছিল আমরা $1 বিলিয়ন খরচ করতে চাই এই হাইড্রো পাওয়ার প্রজেক্টের জন্য। দেখুন, এখানে ভারতবর্ষের ইনভেস্টমেন্টটা ঠিক কেন? তিস্তাতে যদি হাইড্রো পাওয়ার প্রজেক্ট হয়, ভারতবর্ষের ব্যবসায়িক লাভ কিন্তু কিছু হতো না। কিন্তু তিস্তার গতিপথ বাংলাদেশে এমন একটা জায়গায় প্রভাবিত হয়েছে, তার থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রে তিস্তা নদীকে কেন্দ্র করে জিওপলিটিক্যাল একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু উঠে যায়। মোহাম্মদ ইউনূস চীনে গেছেন। মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে সবার আগে যেটা করেছেন, এই তিস্তা নদীর উপর যে প্রকল্পিত হাইড্রো পাওয়ার প্রজেক্ট হওয়ার কথা, সেই পার্টিকুলার প্রজেক্টটিকে চীনকে দিয়ে চলে এসছেন। এই তিস্তা নদীর জল নিয়ে একাধিক সময় একাধিক বিরোধের ঘটনা আমরা দেখেছি। এমনকি 1 মাস আগে মোহাম্মদ ইউনূস তার 11 জন প্রতিনিধিকে বাংলায় পাঠিয়েছিলেন। কারণটা কি? তিনি দেখতে চেয়েছিলেন তিস্তা নদীর জল ভারতবর্ষ সত্যি আটকে রেখেছে কিনা। ঐতিহাসিক চুক্তিতে কি লেখা আছে এ বিষয়ে আজকে এই প্রতিবেদনে বলছি না, কারণ মনে রাখবেন, তিস্তা নদীর হাইড্রো পাওয়ার প্রজেক্ট যদি চীন সরকারিভাবে নিয়ে নেয়, তাহলে কিন্তু ভারতবর্ষের সুরক্ষার ক্ষেত্রে বড় সড় প্রশ্ন চিহ্ন উঠবেই। কেন আমি বলছি? কারণ তিস্তা নদী বাংলাদেশে যে অঞ্চলে গেছে, তা হলো নর্থার্ন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের উত্তর পার্বত্য অঞ্চল। এই উত্তর পার্বত্য অঞ্চলটি আবার শিলিগুড়ি করিডরের অত্যন্ত কাছে। ফলে এই জায়গাটায় যদি চীন প্রকল্প করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু চীন তাদের নিজস্ব সিকিউরিটি পার্সোনাল, সেনাবাহিনী এই জায়গায় ডিপ্লয় করে দেবে এবং ভারতবর্ষের উপর 24x7 এটা কিন্তু সার্ভেলেন্সের মতো নজরদারির আওতায় ভারতবর্ষের চিকেন স্নেককে নিয়ে নেবে। তা ভারতের সুরক্ষার ক্ষেত্রে অন্যতম বড় একটা প্রশ্ন নিঃসন্দেহে তুলবে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ কিন্তু শেখ হাসিনাকে $1 বিলিয়ন ইনভেস্টমেন্টের একটি প্রস্তাব দিয়েছিলেন এবং শেখ হাসিনা বলেছিলেন জিওপলিটিক্যাল যা সিনারিও, আমরা ভারতবর্ষকে এই প্রজেক্টটি করতে দেব, তাহলে তিস্তার রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব ভারতবর্ষের কাছেই থাকবে। তো তিস্তা প্রজেক্টটা আমাদের করতে হবে। এখন যখন চীন আমাদের কাছে কিছু অফার দিয়েছিল, তার একটা ফিজিবিলিটি স্টাডি করেছে। ইন্ডিয়াও আমাদের কাছে অফার দিয়েছে, ইন্ডিয়াও ফিজিবিলিটি স্টাডি করবে। এটা করার পরে যেটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে আমরা সেটা নেব। তবে আমি এখানে বেশি প্রাধান্য দেব
যে এটা ইন্ডিয়া করুক, এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোম্যাসি। এবং এই তিস্তা নদী যদি দুটো পার্টে ভাঙেন, দেখবেন একটা পার্ট ভারতবর্ষে আছে, অন্য পার্ট বাংলাদেশে আছে। ফলে এই পার্টিকুলার এই তিস্তা নদীকে কেন্দ্র করে চীনের মতো তৃতীয় শক্তিকে ঢোকানো নিঃসন্দেহে ম্যাচিওর পলিটিক্সের উদাহরণ নয়। কারণ অলরেডি দুটো পার্টি এখানে ঢুকে গেছে, ভারতও ঢুকে আছে, বাংলাদেশও ঢুকে আছে, আপনি চীনকে আবার এখানে ঢুকিয়ে দিলেন। ফলে এইটা যে বাংলাদেশের পলিটিশিয়ানরা কিভাবে এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন তাও কিন্তু একটা বড় প্রশ্ন। শেখ হাসিনা প্রেস কনফারেন্সে সরাসরি ভারতকে দিয়ে দেওয়ার পরও ভারতের মানে এই পার্টিকুলার বিষয়টার কিন্তু সরকারি অনুমোদন পড়েনি। তখনও শেখ হাসিনার এক অফিসিয়াল বলেছিলেন, উই উড ডেফিনেটলি নট লাইক দিস প্রজেক্ট টু গিভেন টু চায়না। অর্থাৎ কোনোভাবেই আমরা এই প্রজেক্টটা চায়নাকে দেব না, কারণ শেখ হাসিনার এই বাংলাদেশ ছিল ভারতের অন্যতম বন্ধু। সার্কের মিটিং এর কথা মনে আছে? সার্কের মিটিং কেন হচ্ছে না এই প্রশ্ন যখন পাকিস্তান লাগাতার ভাবে তুলেছে, তখন কিন্তু শেখ হাসিনা ভারতের পক্ষে দাঁড়িয়েছিলেন, এমনকি বলেছিলেন আমরা কখনোই সন্ত্রাসবাদীর পক্ষ নেব না, এমনকি বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের বিপক্ষে তৈরি হওয়া কোনো ষড়যন্ত্রকে আমার বাংলাদেশ প্রশ্রয় দেবে না। তাই সার্কের মিটিং কিন্তু ভারতবর্ষ আজ অব্দি করেনি, কারণ একদিকে বাংলাদেশ ভারতবর্ষকে সমর্থন করেছিল, কিন্তু আজকের এই বাংলাদেশ সম্পূর্ণ আলাদা। তারা চীনের হাতে এই প্রজেক্টটা তুলে দিলে আসলে শুধুমাত্র ভারতের ক্ষতি হচ্ছে সেটা নয়, বাংলাদেশও কিন্তু ঋণের ফাঁদে ডুবে যাচ্ছে। 2022 সালে শ্রীলঙ্কার একটা ঘটনা আপনাদেরকে মাথায় রাখতে হবে। হাম্বানটোটা বন্দর শ্রীলঙ্কার থেকে চীন কিন্তু নিয়ে নেয় বিপুল পরিমাণে ঋণের বোঝা চাপিয়ে, এবং বর্তমানে শ্রীলঙ্কার যে ঋণের পরিমাণ প্রায় $40 বিলিয়ন, তার 50% কিন্তু চীনের কাছে তারা ঋণ নিয়েছে। এবং এই হাম্বানটোটা বন্দর করে তারা কিন্তু ভারতের উপর নজরদারি চালানোর কাজকর্ম করেছে, তা কিন্তু ভারত প্রমাণ করে দিয়েছে। এবং ওখানে চীন স্পেশাল স্যাটেলাইটের একটি জাহাজ দাঁড় করিয়ে রাখে, যার কাজই হলো ভারতের এই ভারত মহাসাগর কেন্দ্রের যে অ্যাক্টিভিটি সেটাকে কড়া ম্যানমার্কিং এ রাখা। আর এবার তিস্তা এই চুক্তি যদি চীনের হাতে যায়, তাহলে কিন্তু নিঃসন্দেহে ভারতবর্ষের শিলিগুড়ি করিডর, চিকেন্স নেট, উত্তর পার্বত্য অঞ্চলে সেভেন সিস্টার্স সবকিছু চীনের নজরদারির আওতায় আসতে পারে। তার জন্যই কিন্তু ভারতবর্ষের প্রধান রিস্কটি। শুধু তাই নয়, কিছুদিন আগে মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে বলেছেন এই তিস্তা কেন্দ্র করে তিনি কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট এবং রিস্টোরেশন প্রজেক্ট শুরু করতে চান চীনের দ্বারা। এবং এখানে সমস্যাটা দেখুন, আমি প্রথমেই বললাম তৃতীয় একটা শক্তিকে এই প্রজেক্ট ওরিয়েন্টেড এবং তিস্তা নদীকে কেন্দ্র করে একাধিক ডাটা কিন্তু এবার দিতে হবে। ভারত কেন দেবে? বাংলাদেশের যে পার্টটায় আছে সেই পার্টটা চীনের হাতে দিতে পারেই, কিন্তু এই নদী যেহেতু ভারত এবং বাংলাদেশ উভয় দেশের মধ্যে প্রভাবিত হয়েছে, ফলে নিঃসন্দেহে ভারতের ডাটাও কিন্তু চীনের হাতে যাবে, যা নিঃসন্দেহে ভারত চাইবে না। এবং দ্বিতীয়ত, যেখানে শিলিগুড়ি করিডোরের এত কাছাকাছি চীনা আগ্রাসনকে ভারতবর্ষ কিন্তু মেনে নেবে না। শুধু তাই নয়, মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি বেল্ট অ্যান্ড রোড এই কোঅপারেশনও চীনের সঙ্গে করতে চায়। ফলে বাংলাদেশের আরো দুটো বন্দর যেমন মঙ্গলা পোর্ট এবং চট্টগ্রাম পোর্টও চীনের দখলে চলে যেতে চলেছে, যা শেখ হাসিনা কখনোই চায়নি। শেখ হাসিনা বলেছেন তোমরা আমাদের বাংলাদেশে কাজকর্ম করো, কিন্তু ঋণের ফাঁদে আমাদের ফেলো না। বেল্ট অ্যান্ড রোড ওরিয়েন্টেড কোনো ঋণ বাংলাদেশ নেবে না। কিন্তু মোহাম্মদ ইউনূস কতদিন মসনদে থাকবেন আমি জানি না, কিন্তু উনি যাওয়ার আগে একের পর এক চুক্তি যেভাবে বাংলাদেশের ক্ষতি করে যাচ্ছেন, আসলে সেই ক্ষতিপূরণ কিন্তু কোনোভাবে সম্ভব নয়। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের হাই কমিশনারের পক্ষ থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছে। এই ছবি প্রকাশিত হওয়ার পর যুদ্ধের দামামা কি বেঁচে গেছে? এই প্রশ্ন কিন্তু একাধিক বিশেষজ্ঞ অলরেডি তুলে দিয়েছেন। সেনাপ্রধান কখন অন্য একটা দেশের হাই কমিশনারের সাথে মিটিং করেন? প্রথমত, বাংলাদেশে এই মুহূর্তে ভারতের যে হাই কমিশনার আছেন তার থেকে ডাটা নিতে পারেন যে কিভাবে করাচি বিমানবন্দর এবং চট্টগ্রাম পোর্টকে কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে চক্রান্ত করার জন্য পাকিস্তান অস্ত্র বোঝাই জাহাজ পাঠাচ্ছে, কিভাবে বাংলাদেশ পাকিস্তানে একাধিক উগ্রপন্থীকে দিনের পর দিন ভিসা দিয়ে যাচ্ছেন শুধুমাত্র ভারতের বিপক্ষে কাজে লাগানোর জন্য। আর এই ভারতের হাই কমিশনারের সঙ্গে সেনাপ্রধানের এই মিটিং এর পর অন্তত এটা পরিষ্কার, শিলিগুড়ি করিডোরে হাত লাগার পর ভারত কিন্তু বড় সড় যুদ্ধের এমনকি সংঘাতের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। অর্থাৎ ভারতের সেনাপ্রধান যে ইঙ্গিত দিয়েছিলেন এখন কিন্তু বাস্তবায়িত হওয়া কার্যত সময়ের অপেক্ষা। এখানেই প্রশ্নটা হলো বাংলাদেশের সেনাপ্রধান এবার কোন দিকে থাকবেন?
বাংলাদেশের সেনাপ্রধানের বিপক্ষে যে চক্রান্ত তৈরি হয়েছিল সেই চক্রান্ত কিন্তু ভারতবর্ষ ভেস্তে দিয়েছিল। মনে রাখবেন, এই সেনাপ্রধানকে কিন্তু আইএসআই এবং পাকিস্তানপন্থী সেনাবাহিনীর সদস্যরা সরাতে চেয়েছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে বাংলাদেশের ক্ষতি করার জন্য মোহাম্মদ ইউনূস উদগ্রীব হয়ে তিস্তা প্রজেক্টে চীনকে ইনভাইট করলেন, তাতে ভারতবর্ষের সুরক্ষা যেভাবে বিঘ্নিত হবে, ভারতবর্ষ কিন্তু ছেড়ে কথা বলবে না। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের সেনাপ্রধানের ভূমিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ এই প্রজেক্টের উপর অনেকটা ডিপেন্ডেন্ট। এ কিন্তু আজকে আমি বলে রাখলাম, ভবিষ্যতে দেখবেন এই কথাটা কোথাও না কোথাও আপনাদের কাজে লাগছে। এই বিষয়ে নিঃসন্দেহে আপডেটেড ভিডিও আমি আরো বানাবো, কারণ নিঃসন্দেহে ভারত কিছু স্টেটমেন্ট দেবে এবং এই পুরো বিষয়টা আপডেটেড একাধিক খবর কিন্তু ভবিষ্যতে হবে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।